আজকে আমি লম্ববৃত্তাকার চোঙের ক্লাস 10-এর লম্ববৃত্তাকার চোঙের অনুশীলনী কয়েকটা অঙ্ক করিয়ে দেবো। তাহলে চলো শুরু করা যাক। আগের দিন আমি অনুশীলনীর 3 আর 4-এর দাগেরটা করিয়ে দিয়েছিলাম। আজকে 5-এর দাগেরটা করাবো। 5-এর দাগ থেকে শুরু করব, দেখি কটা করা যায় আজকে। তাহলে দেখি 5-এর দাগের অঙ্কে কি বলা আছে। 5-এর দাগের অঙ্ক চলে এসেছে সামনে, একবার পড়ে নিই ফটাফট। কি বলা আছে দেখো 5-এর দাগে। বলছে 2.8 দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা ব্যাস থাকলে প্রতি ঘনডেসিমি গ্যাসের ওজন হিসেব করে লিখি। আচ্ছা, এখানে অঙ্কটায় একটা গ্যাস সিলিন্ডারের কথা বলা আছে। আচ্ছা, প্রথমে আমরা দেখে নিই যে গ্যাস সিলিন্ডার দেখতে কেমন। গ্যাস সিলিন্ডার ঠিক এরকম দেখতে। গ্যাস সিলিন্ডারের আকার অনেকটা হচ্ছে চোঙের মতো। ঠিক করে দেখো, এই পার্টটা হচ্ছে এইখানে গ্যাস থাকে, এই পার্টটা ঠিক অনেকটা চোঙের মতো। তাহলে অঙ্কটা আসলে একটা লম্ববৃত্তাকার চোঙেরই অঙ্ক। হ্যাঁ, আর গ্যাস সিলিন্ডারটাকে চোঙ হিসাবেই ভাবতে হবে, কারণ ঠিক এই যে পার্টটা এখানেই গ্যাসটা থাকে এবং এইটার আকার হচ্ছে চোঙের মতো। হলো। আর এবার দেখো, অঙ্ক করার সময় আমি কি বলেছি যে কি জানতে চেয়েছে, কি জিজ্ঞাসা করেছে শেষে, সেইটার দিকে লক্ষ্য করো, তাহলেই অঙ্ক অর্ধেক ওখানেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখানে কি জানতে চেয়েছে? এখানে জানতে চেয়েছে গ্যাসের ওজন হিসেব করে লিখি। গ্যাসের ওজন জানতে চেয়েছে। ঠিক আছে, তার গ্যাসের ওজন থেকে আমি কোনো কিছুই বুঝতে পারছি না, যে কোনো সূত্রই আসছে না। চোঙের আয়তনের কোনো সূত্র আসছে না, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের কোনো সূত্র পাচ্ছি না, চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের কোনো সূত্রর হিন্ট পাচ্ছি না। ঠিক আছে, কিন্তু যদি তার পাশেই লেখাটা দেখো, তাহলে একটা ধারণা তুমি পাবে যে কি করতে হবে। বলছে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন। প্রতি ঘন ডেসিমি মানে হচ্ছে 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন জানতে চেয়েছে। 1 ঘন ডেসিমি, এখানে যে ঘন ডেসিমির কথা বলা হয়েছে, তো ঘন ডেসিমি থেকেই একটা হিন্ট পাচ্ছ যে আয়তনের কোনো না কোনো যোগসূত্র আছে। তাহলে একটা হিন্ট পেয়ে গেলাম আয়তনের। এবার আয়তনের আমরা সূত্র কি জানি? পাই আর স্কোয়ার এইচ, এটা আমরা জানি আয়তনের সূত্র। ঠিক আছে, এখানে পাই আর স্কোয়ার এইচ, এটা কার আয়তন? এটা গ্যাস সিলিন্ডার আয়তন। গ্যাস সিলিন্ডার আয়তন মানে হচ্ছে চোঙের আয়তন। চোঙের আয়তন মানে এখানে গ্যাসের আয়তন বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা একটা কি হিন্ট পেলাম? আমরা হিন্ট পেলাম হচ্ছে এক আয়তনের হিন্ট পেলাম। ঠিক আছে, আয়তনের আমি সূত্রটা রিভিশন করে দিই, পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো, এই পাই আর স্কোয়ার এইচ, এই আয়তনটা আমরা বার করতে পারবো যদি এই আর আর এইচ দেয়া থাকে। অঙ্কটায় দেখো আর আর এইচ দেয়া আছে। দেখো প্রথমেই আর এর একটা দেয়া আছে, আর এইচের মানও দেয়া আছে। এইটা আর, এইটা এইচ। যদিও এটা আর নয়, এটা ব্যাস। এটাকে অর্ধেক করে নিলে তবে আর বেরোবে, আর এইটা হবে এইচ। ঠিক আছে, আচ্ছা মানগুলো বসালে তো আমি আয়তন পেয়ে যাব, কিন্তু ধরো আমি এখন বসাচ্ছি না, আমি একটা যে কোনো মান বলছি। আমি বলছি ধরো এটা বেরোলো হিসেব করে 100 ঘন ডেসিমি। এটা মনের মতো করে আমি একটা সংখ্যা ধরে নিয়েছি, 100 ঘন ডেসিমি। ধরো গ্যাস সিলিন্ডারটির আয়তন বেরোলো 100 ঘন ডেসিমি। এখানে গ্যাস সিলিন্ডারের আয়তন মানে গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন বেরোলো 100 ঘন ডেসিমি। ঠিক আছে, এবার অঙ্কে বলা আছে দেখো, যে গ্যাসটা গ্যাস সিলিন্ডারে আছে তার ওজন হচ্ছে 15.015 কেজি। ঠিক আছে, যে গ্যাসটা আছে। এবার আমি বললাম যে আমি ধরলাম যে গ্যাসটার আয়তন বেড়েছে 100 ঘন ডেসিমি। তাহলে এই গ্যাসটার, এই যে 100 ঘন ডেসিমি গ্যাসটা
যদি আমি ওজন মেশিনে মাপি তাহলে সেটা মান দেখাবে কত, 15.015 কেজি। ঠিক আছে, মানে এই 100 ঘন ডেসিমিল গ্যাসটার ওজন হচ্ছে এইটা। তাহলে এবার ঐকিক নিয়ম করে আমরা বার করতে পারবো 100 ঘন ডেসিমিল ওজন যদি এইটা হয় তাহলে 1 ঘন ডেসিমিল ওজন কী হবে, এইটাকে 100 দিয়ে ভাগ, তাহলে আমরা পেয়ে যাব 1 ঘন ডেসিমিল গ্যাসের ওজন আমরা পেয়ে যাব। তাহলে আমাদের মেন কাজটা কি, এখানে হচ্ছে আয়তনটা বার করা। আয়তনটা বার করলেই সিম্পল পেয়ে যাব। তাহলে কাজটা হচ্ছে আমাদের এইটা, যে গ্যাস সিলিন্ডারের আয়তনটা বার করা। গ্যাস সিলিন্ডারের আয়তন মানে হচ্ছে গ্যাসটির আয়তন। তাহলে বোঝা গেল অঙ্কটা কি করতে চলেছি। তাহলে ফটাফট অঙ্কটা করে ফেলা যাক। তাহলে প্রথমে কি লিখব, যেগুলো লিখতে বলবো লিখে নেবে, ঠিক আছে। তাহলে দেখো, প্রথমে লিখবে যে যেটা দেওয়া আছে গ্যাস সিলিন্ডারটির ব্যাস কত দেওয়া আছে, 2.8 ডেসিম, এটা লিখবে, ঠিক আছে। গ্যাস সিলিন্ডারটির ব্যাস 2.8 ডেসিমি, এটাই দেওয়া আছে তো, হ্যাঁ। তাহলে এবার ব্যাসার্ধ বার করতে হবে। তারপরে লিখবে এখানে, এটা লিখবে যে গ্যাস সিলিন্ডারটির ব্যাসার্ধ, আমি আর এখানে লিখছি না, লিখবে যে গ্যাস সিলিন্ডারটির ব্যাসার্ধ, একে 2 দিয়ে ভাগ, 2.8কে 2 দিয়ে ভাগ, ডেসিমি, এখানে ডেসিমি লিখবে। একে ভাগ করলে কত হয়, কত, 1.4 ডেসিমি। তাহলে আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে প্রথমে লিখবে গ্যাস সিলিন্ডারটির ব্যাস 2.8, তারপরে গ্যাস সিলিন্ডারটির ব্যাসার্ধ 1.4, একটুখানি লিখবে। তারপরে লিখবে গ্যাস সিলিন্ডারের উচ্চতা, আর লিখছি না, গ্যাস সিলিন্ডারের উচ্চতা লিখবে, কত দেওয়া আছে, 7.5 ডেসিমি, 7.5 ডেসিমি। 7.5 ডেসিমি, গ্যাস সিলিন্ডারটির উচ্চতা 7.5 ডেসিমি, তাই তো দেওয়া আছে, ঠিক আছে। এটা লিখলে, এরপর যেটা লিখবে, এটা লিখে নিয়েছো গ্যাস সিলিন্ডারটির উচ্চতা, এখানে লিখতে হবে গ্যাস সিলিন্ডারটির উচ্চতা 7.5 ডেসিমি। এবার লেখো গ্যাস সিলিন্ডারটির আয়তন বা গ্যাসের আয়তন লিখতেই পারো, গ্যাস সিলিন্ডারটির আয়তন বা গ্যাসের আয়তন। সূত্র লিখবে, সবার আগে সূত্র লিখবে। এভাবে সূত্র যদি লেখো তাহলে সূত্র সব মুখস্থ হয়ে যাবে, বারবার সূত্রগুলো রিভিশন করলে সূত্র পাই আর স্কোয়ার। এবার পায়ের মান কত, 22/7, আর এর মান কত বেরোলো, 1.4, তাহলে এটা হবে 1.4 স্কোয়ার। এইচ এর মান কত, 7.5, ঠিক আছে। এবার দেখো 22/7, এটা 1.4, দুবার গুণ 1.4 মানে 14/10 ইন্টু 14/10, আর এটা কত, 75/10, ঠিক আছে, হলো। এবার 7 দিয়ে শুধু একবার কাটো, 7 দিয়ে কাটো 2, ঠিক আছে। আরও কাটাকুটি যাবে কিন্তু আমি এখন কাটাকুটি করবো না, এটা একক দেবে। ঘন ডেসিমি, ঘন ডেসিমি, এখানে লিখবে ঘন ডেসিমি, এখানেও লিখবে ঘন ডেসিমি। তাহলে এখানে আমার কী কী বেরোলো, উপরে 22, 2, 14, 75, আর নিচে 1000, 10, 10, 10, 10 গুণ করলে 1000, উপরে 22, 2, 14, 75, এটা ঘন ডেসিমি লিখবে। এটা হলো কি কি লিখতে বললাম, গ্যাস সিলিন্ডারটির আয়তন বা গ্যাসের আয়তন, এখানে লিখবে
গ্যাস সিলিন্ডারটির আয়তন বা গ্যাসের আয়তন ঘনডেসিমি বেড়ে গেল। আমি এখানে কাটাকুটি করছি না, ঠিক আছে। এবার সরাসরি ঐকিক নিয়মে চলে আসবো। ঐকিক নিয়মে দেখো চলে আসছে, এটা টুকে নাও। কি লিখবো? যে আয়তন অত বেরোতো, তাহলে 22 ইন্টু 2 ইন্টু 14 ইন্টু 75 বাই 1000 এত ঘনডেসিমি গ্যাসের ওজন, এটা লিখবে, এটা এক লাইনেই লিখবে তোমরা খাতায়, এখানে ছোট জায়গা ধরছে না। 22 ইন্টু 2 ইন্টু 14 ইন্টু 75 বাই 1000 ঘনডেসিমি গ্যাসের ওজন 15.015 কিগ্রা, ঠিক আছে। হলো, বা এটা সরি একটু ব্যাক হয়ে গেছিল, এটা কি লিখবে? 15.015 বাই 1000 কিগ্রা লিখলে। এটা পুরোটাই এক লাইনে লিখবে, লিখে নাও। এরপর লিখবো 1 ঘনডেসিমি গ্যাসের ওজন। তাহলে 1 ঘনডেসিমি গ্যাসের ওজন হলে কি হবে? এইটা ভাজিতক এইটা, ঠিক আছে। এইটা ভাজিতক এইটা। পরের লাইনে লিখছি, কি লিখবো? 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন, ঠিক আছে। হাতে লেখা খুব খারাপ, এতে কি লিখবো? 15.015 বা 1000 ভাজিতক 22 ইন্টু 2 ইন্টু 14 ইন্টু 75 বাই 1000। এই 1000 ভাগটা গুণ হয়ে গেলে ভাগের পর যে থাকে সেটা উল্টে যায়। তাহলে কি লিখবো? 15, আচ্ছা আর একবার এটুখান টুকে নিয়েছো, এবার দেখো করছি, আর একবার করছি। ভাগটা এবার গুণ করে উল্টে নেবো। কি ছিল? 15.015 বাই 1000 ইন্টু, এবার উল্টে গেলে ওপরে 1000টা চলে যাবে, নিচে 22 2 14 75, ঠিক আছে। 1000 কেটে গেল, হলো। আচ্ছা এবার আমি অঙ্কটা আর একবার দেখে নিই ঠিকঠাক পেয়েছি কি। ওজনটা 15.015 কিগ্রা, সব ঠিক আছে। চলো এবার কাটাকুটি করো ধীরে ধীরে। প্রথমে দেখো, তাহলে আর এক লাইন লিখে নাও। তাহলে উপরে আছে 15.015, নিচে 22 2 14 75। তাহলে এই কাটাকুটিটা যদি করো তাহলে কি দাঁড়াবে দেখো। প্রথমে দেখো 7 দিয়ে এটাকে কাটো, 2 7 দিয়ে এটাকে কাটো, 7 দুগুণে 14, 1 0 7 1 7, 3 1 4 7 28, 3 5 5 7 35, হলো। 5 দিয়ে কাটো, 5 দিয়ে যদি কাটো তাহলে কি হবে দেখো। 5 দিয়ে এটাকে যদি কাটো হবে কত? 15। 5 দিয়ে এটাকে কাটো যদি, তাহলে কত হবে? 4 5 20, 1 4, 5 দুগুণে 10, তারপরে 5 দুগুণে 10, 10 4 5 5 9 45, হলো। এবার কি করবে? এবার দেখো 11 দিয়ে কাটো। 11 দিয়ে কাকে কাটবো? 11 দিয়ে 22কে কাটবো। 11কে 22 দিয়ে কাটলে 2, 11কে 430 যদি কাটি তাহলে, আচ্ছা ওপরটা আগে একটু মুছে দিই, তাহলে লিখতে সুবিধা হবে। এখানটা লিখতে সুবিধা হবে।
তাহলে 11 দিয়ে 22কে কাটলাম 2, 11 দিয়ে দেখো 3 11 33, 42 থেকে 33 বাদ দিলে 9, 9 9 99 হলো। আর কিছু দিয়ে কাটবে? কাটবে। 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে হয় 3, না 5 দিয়ে নয় 3 দিয়ে কাটবে, সরি, এটা 3 দিয়ে কাটবে। 3 দিয়ে কাটলে রংটা পাল্টে নিই একটু। ধরো 3 দিয়ে কাটলে এটা 5 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে কাটলে হয় 5, আর 3 দিয়ে কাটলে হয় 13। তাহলে আর কিছু কাটা যাবে? ঠিকঠাক কাটাকুটি হলো। অঙ্কটা কি কিছু ভুল গেল? দেখে না একবার। 2 দিয়ে 7 দিয়ে কাটলে হয় 2, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 1 1 1 0, 7 1 7, 3 1 4 7 28, 3 5 5 7 35 হলো। তারপরে কী দিয়ে কাটলাম? 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটলে 15, 5 দিয়ে কাটলে 4 5 20, 1 4 5 দুগুণে 10, 4 9 5 9 45। ঠিক আছে। 11 দিয়ে কাটলাম 2, 11 দিয়ে কাটলে 3 11 33, 9 9 তো 5 দিয়ে 3 দিয়ে কাটলে 5, আর 3 দিয়ে কাটলে 13। তাহলে কী দাঁড়ালো? তাহলে একবার দেখো, ওপরে একমাত্র 13 আছে, আর নিচে 5 আর 3টে 2 আছে, তাই তো? ওপরে হচ্ছে 13 আর নিচে 5 আর 3টে 2। এটা কত? কিগ্রা। কিগ্রাকে এবার গ্রাম করতে গেলে 1000 দিয়ে গুণ, 2 2 2 1000। ঠিক আছে। 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে হয় 200, 2 দিয়ে কাটো 100, আবার 2 দিয়ে কাটো 50, তারপরে 2 দিয়ে কাটো 25। তাহলে 25 ইন্টু 13, 25 ইন্টু 13, 25 ইন্টু 13 করলে কত হয়? 25 ইন্টু 13 75, আর 25, তাহলে 5 7 আর 5 12, 3 325 গ্রাম, 325 গ্রাম। ঠিক আছে, হয়ে গেল। এটা প্রথমে কিগ্রা বেরোলো, কিগ্রাকে গ্রাম করলাম। দেখো আর একবার ভালো করে কাটাকুটিটা দেখে দিচ্ছি, না বুঝতে অসুবিধা হবে। কী ছিল দেখো, 13, নিচে ছিল 5 2 2 2, এটা ছিল কিগ্রা। ঠিক আছে। এবার কিগ্রা থেকে, মানে কেজি থেকে যদি গ্রামে আসি, তাহলে 1000 দিয়ে গুণ, তাহলে এটা হয়ে গেল গ্রাম। এবার দেখো 5কে কাটাকুটিটা, 5কে 100 দিয়ে 1000, 1000 দিয়ে 5, 1000কে 5 দিয়ে কাটলাম, তাহলে কত হলো? 200। তারপরে আবার এই 2 দিয়ে, এই 200কে 2 দিয়ে কাটবো, কত হয়? 100। আবার এই 100কে এই 2 দিয়ে কাটবো, কত হয়? 50। তারপর আবার ওই 50কে এই 2 দিয়ে কাটো, তাহলে কত হয়? 25। তাহলে ওপরে 25 আর এখানে 13, 25 আর 13 গুণ করলে হবে 325 গ্রাম। এইটা হলো উত্তর। ঠিক আছে, হয়ে গেল একটা অঙ্ক। 5এর অঙ্কটা হয়ে গেল। এবার সরাসরি চলে আসি 6এর অঙ্কে। দেখো 6এরটা কি বলেছে। ছয়ের অঙ্কে কি বল, আবার ছবিটা আনতে হবে 6-এ। দেখো
ছয়টা কি বলেছে ফটাফট পড়ে নি। বলছে সমান উচ্চতা, সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জার আছে, যেটা এক সমান ব্যাস আর সমান উচ্চতা বিশিষ্ট, মানে একই ধরনের জার। ঠিক আছে, এখানে জারের কথা বলা হয়েছে, মানে জারগুলো ঠিক চোঙের মতোই দেখতে। ঠিক আছে, তিনটে জার আছে, তিনটি একই মাপের জার। ঠিক আছে, বলছে প্রথম জারটার মানে প্রথমটি 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ আছে। তাহলে এখান থেকে কি বোঝা গেল, প্রত্যেকটা জারে অ্যাসিড আছে কিন্তু পুরোপুরি ভর্তি নেই। প্রথমটার 2/3 অংশ ভর্তি আছে, দ্বিতীয়টার 5/6 অংশ ভর্তি আছে, আর তৃতীয়টার 7/9 অংশ। ঠিক আছে, বলছে ওই তিনটে জারের অ্যাসিড, মানে প্রত্যেকটি জারে ওই তিনটে জারে যে অ্যাসিড যে পরিমাণ অ্যাসিড আছে, সেই অ্যাসিড যদি 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, মানে ওই তিনটে জারের অ্যাসিডটা নিয়ে অন্য একটা জারে রাখা হয় যার ব্যাস হচ্ছে 2.1 ডেসিমি। ঠিক আছে, তবে ওই জারে মানে যে জারে নতুন যে জারে রাখছে সেই জারে অ্যাসিডের উচ্চতা হয় 4.1 ডেসিমি। ঠিক আছে, বলছে তাহলে প্রথম তিনটে জারের ব্যাসের দৈর্ঘ্য, মানে যে প্রথমে তিনটে জারের কথা বলেছে তাদের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমি হলে তাদের উচ্চতা হিসেব করি। আচ্ছা, প্রথম লাইনে বলা আছে তিনজনকারই উচ্চতা সমান হবে। আচ্ছা, কি বলছে এবার ছবি দিয়ে বোঝা যাক। ছবি দিয়ে দেখো ভালো করে বলে, এই তিনটে জার আছে। হ্যাঁ, এই ধরো প্রথম জারে এটা হচ্ছে জার একটা 1, এটা 2, এটা 3 নম্বর। প্রথম জারে অ্যাসিড আছে, দ্বিতীয় জারে অ্যাসিড, তৃতীয় জারে অ্যাসিড, কিন্তু প্রথম জারে ধরো এত কান্টি অ্যাসিড আছে, এই যে এরম এত কান্টি। ঠিক আছে, এখানটা পুরো ভর্তি আছে, এত কান্টি একটা অ্যাসিড আছে। এবার দ্বিতীয় জারে ধরো এত কান্টি অ্যাসিড আছে। ঠিক আছে, এত কান্টি এই লেভেল পর্যন্ত। আর তৃতীয় জারে ধরো ঠিক এই লেভেল পর্যন্ত আছে। হ্যাঁ, বুঝে নিলে ভালো করে বুঝে, এই লেভেল পর্যন্ত আছে, এই লেভেল পর্যন্ত আছে, এই লেভেল পর্যন্ত। এই তিনটে এই অ্যাসিডটা, এই অ্যাসিডটা, এই অ্যাসিডটা, এই অ্যাসিডটা নিয়ে যদি আমি বড় জারটায় রাখি, তাহলে এই জারে পূর্ণ হয় না, এই জারের সম্পূর্ণটা পূর্ণ হয় না। ধরো এইখান পর্যন্ত হলো, এইখান পর্যন্ত অ্যাসিডটা হলো, পুরো এইখানে ভর্তি আছে। হ্যাঁ, এখানগুলো ভর্তি আছে। ঠিক আছে, তাহলে এই যে অ্যাসিডটার কথা বলছি, এই অ্যাসিডটা কি, এই তিনটে জারের অ্যাসিডের পরিমাণের যোগফল হলো। এবার দেখো, অ্যাসিডের পরিমাণ মানে হচ্ছে অ্যাসিডের আয়তনের কথা বলেছে, মানে এই অ্যাসিডটার আয়তন, এই অ্যাসিডটার আয়তন আর এই অ্যাসিডটার আয়তন যোগ করলে যা হবে সেইটা এই অ্যাসিডের আয়তনের সমান। এই অ্যাসিডের আয়তন, এই অ্যাসিডের আয়তন, এই অ্যাসিডের আয়তনের যোগফলটাই হচ্ছে এই অ্যাসিডের আয়তন। ঠিক আছে, বুঝলে? এবার তাহলে এই অ্যাসিডের আয়তনটা পাবো কী করে, এই অ্যাসিডের আয়তন পাবো কী করে? তার জন্য দেখো, ধরো আমি প্রথম জারটার কথা বলছি, বলছে প্রথম জারে 2/3 অংশ আছে। ভালো করে বোঝো, ধরো এই প্রথম জারে আছে এইটা, এত ঘন্টি পর্যন্ত ভর্তি আছে। হ্যাঁ, 2/3 অংশ মানে হচ্ছে উচ্চতার 2/3 বলেছে। ঠিক আছে, ধরো এইটা হলো উচ্চতা, এটা হলো এইচ। আমি উচ্চতা জানিনি, কোনো জারে তিনটে জারের উচ্চতা সমান এইচ ধরছি। ধরো পুরোটা ভর্তি থাকলে এইচ পর্যন্ত ভর্তি থাকতো, কিন্তু বলা আছে 2/3 অংশ, তার মানে কি এইচের 2/3 অংশ, তার মানে এই উচ্চতাটা কত, এইচ ইন্টু 2/3। ঠিক আছে, এবার ভালো করে দেখো তো এই ছবিটা,
এই ছবিটা দেখো, এইখান পর্যন্ত পুরো এইখানে অ্যাসিড ভর্তি আছে। তাহলে আমি যদি এইখানটা পুরো বাদ দিয়ে দিই, ওপরটা যদি পুরো বাদ দিয়ে দিই, তাহলে এইটা দেখো, এইটা একটা চোঙ হচ্ছে আলাদা। দেখো এইটা একটা আলাদা চোঙ হয়ে যাচ্ছে। তাহলে এই চোঙের ব্যাসার্ধটা আর এই চোঙের ব্যাসার্ধটা একই। তাহলে এই বড় চোঙের ব্যাসার্ধ আর ছোট যে চোঙটা তৈরি হলো তার ব্যাসার্ধ একই। ঠিক আছে, একই হলো। কিন্তু এই যে চোঙটার উচ্চতা, এই চোঙটার উচ্চতা কত? এইচ ইন্টু 2/3, এইচ ইন্টু 2/3। এই চোঙের এই যে চোঙটার ব্যাসার্ধ আর এই বড় চোঙটার ব্যাসার্ধ একই, কিন্তু এই চোঙটার উচ্চতা হচ্ছে এইচ ইন্টু 2/3। তাহলে এই চোঙটাতে, এই যে ছোট চোঙটাতে যে অ্যাসিডটা আছে, তাহলে আমি যদি অ্যাসিডের আয়তন বলি, প্রথম যার অ্যাসিডের আয়তন যদি বলি, তার মানে এই ছোট চোঙটার আয়তন মানে এই চোঙটার আয়তন। তাহলে এই চোঙটার ব্যাসার্ধ 4 আর উচ্চতা কত? ব্যাসার্ধ আর উচ্চতা কত? এইচ ইন্টু 2/3। ঠিক আছে, বুঝলে? ঠিক আছে, ঠিক একইভাবে যে দ্বিতীয় জারে যে অ্যাসিড আছে তার আয়তন যদি বার করি, সেইটা কি হবে? সেইটা হবে এমন একটা চোঙের আয়তন যার উচ্চতা 5 ইন্টু h/6। আর তৃতীয় জারে যে অ্যাসিড আছে তার আয়তন হবে এমন একটা চোঙের আয়তন যার উচ্চতা হবে 7h/9। আমি এই তিনটে জারে যে অ্যাসিড আছে সেই অ্যাসিডের আয়তন বার করে সেগুলো যোগ করব। এবার সেই যোগফলটা কি হবে? বড় জারে যে অ্যাসিড রাখা হয়েছে তার আয়তনের সমান। তাহলে আমি বড় জারে যে অ্যাসিড আছে সেইটা বার করব, সেইটা আর এই যে যোগফলটা এই দুটোকে সমান করে দেবো। সমান করলেই অঙ্ক আমার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি অঙ্কটা করতে শুরু করে দিই। তাহলে দেখো কি বলেছে। প্রথমে কি লিখব? প্রথমে যেটা বার করতে দিয়েছে, ধরি তিনটে জারের উচ্চতা এইচ ডেসিমি। এটা লিখব। ধরি তিনটি জারের উচ্চতা এইচ ডেসিমি লিখে নিলে এইটা। এবার দেখো তিনটে জারের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, তিনটে জারের ব্যাস দেওয়া আছে, সেটা লিখে নেবো 1.4 ডেসিমি। তাই তো, ব্যাসই তো, হ্যাঁ ব্যাস। তা তিনটে জারের ব্যাস এটা লিখবে যে তিনটি জারের ব্যাস। ঠিক আছে, আমি লিখছি না তিনটি জারের ব্যাস 1.4 ডেসিমি লিখবে। তারপর লিখবে তিনটি জারের ব্যাসার্ধ কি হবে? 1.4/2 ডেসিমি মানে 0.7 ডেসিমি। এটা লিখে নেবে। প্রথমে লিখবে ধরি তিনটি জারের উচ্চতা এইচ ডেসিমি, তিনটি জারের ব্যাস 1.4 ডেসিমি, তিনটি জারের ব্যাসার্ধ 1.4/2 0.7 ডেসিমি। ঠিক আছে, লিখলে এবার লিখবে হচ্ছে হ্যাঁ আলাদা করতে, হ্যাঁ প্রথম জারে অ্যাসিডের আয়তন লিখবে। প্রথম জারের অ্যাসিডের আয়তন তাহলে কি লিখবে? পাই, আমরা জানি আয়তনের সূত্র পাই r²। আর এখানে কত? 0.7। এইচ এখানে কত কি বললাম? প্রথম জায়গায় অ্যাসিডের আয়তন হবে সেই আয়তন, সে এমন একটা চোঙের আয়তন যার উচ্চতা কি? এইচ ইন্টু 2/3। কেন 2/3? কারণ হচ্ছে 2/3 অংশ ভর্তি
আছে। তাহলে একইভাবে লিখবে, এটা লিখলে তারপরে লিখবে, ওটা লিখলে তারপরে লিখবে দ্বিতীয় জারের অ্যাসিডের আয়তন লিখবে, এখানে লিখছি না। দ্বিতীয় জারের অ্যাসিডের আয়তন কি, পাই ইন্টু 0.7 হোল স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 5/6 ঘন ডেসিমি। ঠিক আছে, এখানে ঘন ডেসিমি, এইখানে ঘন ডেসিমি লিখলে এখানটা লিখবে যে দ্বিতীয় জারের অ্যাসিডের আয়তন, তারপর লিখবে তৃতীয় জারের অ্যাসিডের আয়তন লিখবে তৃতীয় জারের অ্যাসিডের আয়তন কি লিখবে, পাই ইন্টু 0.7 হোল স্কোয়ার ইন্টু এইচ ইন্টু কি ছিল 7/9 লিখে ফেলো, 7/9 ঘন ডেসিমি লিখলে। এবার লিখবে যে তিনটি জারে মোট অ্যাসিড আছে, তিনটি জারে মোট অ্যাসিড আছে, তিনটি জারে মোট অ্যাসিড। এবার ওই তিনটের যোগ করে দেবো, তিনটের পরপর যোগ লিখবে, লিখো পাই ইন্টু 0.7 হোল স্কোয়ার ইন্টু, ভালো করে দেখো এত বড়, হ্যাঁ লিখে না, আগে লিখে ফটাফট লিখে না, 2/3 পাই ইন্টু 0.7 হোল স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 5/6, তারপরে পাই ইন্টু 0.7 হোল স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 7/9, তিনটে যোগফল লিখলে। এবার ভালো দেখ, লিখে নাও ফটাফট লিখে নাও। লেখার পর ভিডিও পজ করে টুকে নেবে, ঠিক আছে, আমি অঙ্কটা করে যাচ্ছি, দেখো এবার ভালো করে দেখো। এই তিনটে রাশির যোগফল দেওয়া আছে তো, তিনটে দেখো কমন কি আছে, পাই পাই পাই, তারপরে 0.7 হোল স্কোয়ার 0.7 হোল স্কোয়ার 0.7 হোল স্কোয়ার, তারপরে আছে এইচ এইচ এইচ, এই তিনটে জিনিসই কমন আছে। তাহলে আমি এই তিনটে জিনিস কমন চলে যাব, দেখো তাহলে কি কি কমন যাব, পরের লাইনে লিখবে পাই 0.7 হোল স্কোয়ার ইন্টু এইচ, কমন চলে গেল। কমন যাওয়ার পরে প্রথমটা থেকে পড়ে থাকবে দেখো 2/3, তাহলে লিখবে 2/3, তারপরে পড়ে থাকে 5/6, লিখবে 5/6, তারপরে যোগ পড়ে থাকে 7/9, লিখবে 7/9। ঠিক আছে, তাহলে পাই ইন্টু 0.7 হোল স্কোয়ার ইন্টু এইচ। এবার দেখো এই যে 6, 9 আর 3, এটা লসাগু করলে হয় 18, ঠিক আছে, এই লসাগু করবে, ভেতরে এই জিনিসটা লসাগু করবে, লসাগু করে ওপরটা কত আসবে নিজেরা করে দেখবে। এখানে ওপরটা কত আসবে একেবারে করে দিই, 18 এখানে 9 দিয়ে হলে 6 দিয়ে 12, আচ্ছা লিখেই না থাক, 18কে 3 দিয়ে ভাগ করলে 6 হয়, 6টাও 2 এর সঙ্গে গুণ করলে হয় 12, 18কে 6 দিয়ে ভাগ করলে 3 হয়, 3টা 5-এর সঙ্গে গুণ হলে হয় 15, আর 18কে 9 দিয়ে ভাগ করলে 2টা 7-এর সঙ্গে গুণ করলে হয় 14, তাহলে 12, 15, 14 যোগ করলে কত হচ্ছে 41। তাহলে কি লিখবো, আরেকটা লাইন লিখবো কি, পাই ইন্টু 0.7 হোল স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 41/18 লিখলে। এবার যেটা লিখবে সেটা লিখবে যে নতুন জারে অ্যাসিডের আয়তন, নতুন জারে অ্যাসিডের আয়তন লিখবো, তাহলে লেখো নতুন জারে অ্যাসিডের আয়তন, নতুন জারে অ্যাসিডের
আয়তন লেখো। তাহলে নতুন যারা অ্যাসিডের আয়তন, আচ্ছা আয়তনের সিম্পল সূত্র একবার মনে করতে, এটা না লিখলেও হবে, আমি সুবিধার জন্য লিখছি পাই আর স্কোয়ার। তাহলে দেখো পাই লেখো। এবার দেখো নতুন জারের আর এর মানটা খুঁজতে হবে, আর এর মানটা মানে ব্যাসার্ধের মানটা খুঁজতে হবে। দেখো নতুন জারের ব্যাসার্ধের মান কি হবে, কি দেওয়া আছে অঙ্কে দেখা যায়। নতুন জারের ব্যাসার্ধ দেওয়া হচ্ছে ব্যাস দেওয়া আছে 2.1। তাহলে ব্যাসার্ধ হবে কি 2.1/2। ঠিক আছে, তাহলে আর এর জায়গায় কি লিখবো 2.1/2। তাহলে এখানে কি লিখবো, দেখো নতুন জারে অ্যাসিডের আয়তন, তাহলে এই আরের জায়গায় কি লিখবো 2.1/2 তার হোল স্কোয়ার। হলো এইচের জায়গায় কি লিখবো, এইচ মানে কতটা অ্যাসিডের উচ্চতা হয়েছে নতুন জারে, কত অ্যাসিডের উচ্চতা আছে 4.1। তাহলে ওই এইচের জায়গায় লিখবো 4.1, 4.1 লিখলাম। ঘন ডেসিং হয়ে গেল। এবার আমরা কি করবো বলেছিলাম, ওই যোগফলটা তিনটে জারের মোট অ্যাসিডের যোগফলটা আর নতুন জারে অ্যাসিডের আয়তনটা সমান করে দেবো শর্তানুসারে করে। তাহলে এবার লেখো শর্তানুসারে কি লিখবে, পাই ইন্টু 0.7 হোল স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 41/18 সমান পাই ইন্টু 2.1/2 হোল স্কোয়ার ইন্টু এটা হোল স্কোয়ার ইন্টু 4.1। ভালো করে দেখো এটা লিখলে। এবার প্রথমেই দেখো পাই কেটে দাও, কেটে দিলে তাহলে পরের লাইনে লিখবো, দেখো পাই কেটে গেল। এবার দেখো এই পরের লাইনে এই 7.1টা লেখা যায় কি 41/2। আবার এটা স্কোয়ার আছে। আচ্ছা একবার পরিষ্কার করে লিখি, কি লিখবো তবে বুঝতে পারবে। লেখা আছে 0.7, এটা হোল স্কোয়ার ছিল, তাহলে দুটো 0.7 লিখবো, 0.7 ইন্টু 0.7। আর কি ছিল প্রথমে এইচ ছিল তারপর ছিল 41/18। তারপরে দেখো ওখানে ছিল 2.1/2 হোল স্কোয়ার, তাহলে ওটাকেও দুবার দিয়ে লিখবো 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু তারপরে কি ছিল 4.1কে লিখবো 41/10। তাহলে এই 41 আর 41 দুদিকে কেটে গেল, এটাও কেটে গেল। তারপরে দেখো আরও ভালো করে যদি এটা করি, তাহলে এই 0.7টা কী হবে 7/10, এটাও 7/10। এই দশমিকটার জন্য একটা নিচে 10 আসবে, এই দশমিকটার জন্য একটা নিচে 10 আসবে। তাহলে ওটা আরেকবার টুকি কী লিখবো 7/10 ইন্টু 7/10 ইন্টু এইচ ইন্টু 1/18। আর এদিকে ছিল 21, নিচে একটা শূন্য হবে 20, দশমিক উঠে গেল 21, 20। আর এইখানে আর কিছু রইল, হ্যাঁ 1/10। এবার তো আমাকে এইচটা বার করতে হবে, তাহলে এই এইচটা এই সমান চিহ্নের এই দিকে থেকে যাবে, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো সব সমান চিহ্নের এই দিকে আসবে। এদিকে আসলে উল্টে যাবে, 7/10টা 10/7 হয়ে যাবে, আর 1/18টা 18/1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি লিখবো দেখো, এই সমান লিখবো, দেখো যেগুলো এইদিকে ছিল লিখবো 21/20 বোঝার জন্য 21/20 আর ইন্টু 1/10। আর যেগুলো এইদিকে এলো এগুলো অন্য কালিতে লিখি। কি ছিল 7/10 ছিল, 10/7 হবে, 10/7 হবে, আর 18 হবে। হলো, এবার কাটাকুটি করো। দেখো 10 কেটে গেল, 10 দিয়ে কাটো 2 কেটে গেল, 7 দিয়ে 3, আবার 7 দিয়ে 3, আর কিছু আছে, আর 2 দিয়ে কাটো 18কে 9, তাহলে ওপরে 9 3 3, ওপরে 9
3 3 নিচে 20, 9 3 3 করলে কত হয় 81/20, তাহলে এই 81/20 করলে হয় 4.05। ঠিক আছে, এটা কি করে তোমরা আশা করি করতে পারবে। ঠিক আছে, আচ্ছা দেখিয়ে দিচ্ছি 81/20 কী করে করবে। ধরো 81/20 দেওয়া আছে, তো এটাকে ওপর নিচে 5 দিয়ে গুণ কর না। 81/20 উপরে 5, নিচেও 5 দিয়ে গুণ কর না। ওপরে গুণ করলে কত হয় 5 405, নিচে গুণ করলে 100, নিচের দুটো শূন্য মানে দুটোর আগে দশমিক 4.05 ডেসিমি হয়ে গেল অঙ্কটা। আশা করি বুঝে গেছে। ঠিক আছে, টুকে নেবে, তারপরে অঙ্কটা করা যাক। এগুলো মুছে দিই আগে। ঠিক আছে, তাহলে 5 আর 6 হয়ে গেল। তাহলে এর পরেরটা করা যাক। 7-এর অঙ্কে কি আছে দেখি। এগুলোকে ফটাফট মুছে ফেলা যাক। সাতের অঙ্কটা দেখো, বলছে সাতের অঙ্ক হ্যাঁ, বলছে এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল, দেখো সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। বলছে পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে। আচ্ছা, আমি প্রথমে বলেছি অঙ্ক করতে গেলে আগে দেখতে হয় কী জিজ্ঞাসা করেছে। বলছে পাত্রটিতে কতটা জল ধরবে, মানে হচ্ছে পাত্রটি কতটা জল ধারণ করতে পারবে। আমি বলেছি কোনো চোঙ কতটা জিনিস ধারণ করতে পারবে, সেটাই হলো কি চোঙের আয়তন। তার মানে এখানে কি জানতে চেয়েছে, এখানে পাত্রটিতে কত লিটার জল ধরবে মানে পাত্রটিতে যে জল থাকবে তার আয়তন বার করতে বলেছে। তার মানে কি পাত্রটির আয়তন বার করতে বলেছে। এবং এখানে পাত্রটা কেমন আকারে, লম্ববৃত্তাকার চোঙের আকার। তার মানে এখানে সরাসরি চোঙের আয়তন বার করতে হয়েছে। চোঙের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ চোঙের চোঙের আয়তন। তাহলে আমাকে ব্যাসার্ধটা জানলেই হবে আর উচ্চতাটা জানলে হবে। এখন প্রশ্নে দেখো ব্যাস দেওয়া আছে মানে ব্যাসার্ধ পেয়ে যাব, কিন্তু কোথাও উচ্চতা দেয়া নেই। কিন্তু উচ্চতার বদলে যেটা দেয়া আছে সমগ্রতল দেয়া আছে, সমগ্রতলের ক্ষেত্রফল। এই সমগ্রতলের ক্ষেত্রফল থেকে আমাদেরকে উচ্চতাটা বার করতে হবে। তাহলে আসল কাজ হচ্ছে ওইটা, যে সমগ্রতলের ক্ষেত্রফল থেকে উচ্চতা বার করব। উচ্চতা বেরিয়ে যাওয়ার পর আমরা আয়তন বার করে নেব, তাহলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে আগে উচ্চতাটা বার করা যাক সমগ্রতলের ক্ষেত্রফল থেকে, অঙ্কটা করা যাক। তাহলে আগে উচ্চতাটাকে ধরতে হবে। কোন এককে ধরবো, সবার আগে সেমিতেই ধরি। বর্গ সেমি যখন দেওয়া আছে সেমিতেই ধরা যাক। ধরি পাত্রটির উচ্চতা h সেমি হয়ে গেল। তাহলে পাত্রটির ব্যাস যেটা দেওয়া আছে লিখবে, পাত্রটির ব্যাস 14 সেমি লিখবে। তাহলে পরের লাইনে লিখবে পাত্রটির ব্যাসার্ধ 14/2 সেমি মানে 7 সেমি, এতক্ষণটি লিখবে। ঠিক আছে, হলো। আচ্ছা দেখো, সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 2002, এটা সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। আর তোমরা জানো যে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr × r + h। তাহলে এইটা সমানই হবে
2 0 0 2। তাহলে কি লিখবে তোমরা? অতএব দিয়ে লিখবে পরের লাইনে 2πr ইন্টু r প্লাস এইচ সমান 2 0 0 2। এইটা লেখার পর অতএব দিয়ে এইটা লিখলে তাহলে এটা আবার ক্যালকুলেশন করতে হবে। মানগুলো বসাও, বা দেবে বা 2 পায়ের মান কত? 22/7। আর এর মান কত বেরোলো? 7। এখানে ব্যাকেট আর এর মান 7, এইচ এখানে 2 0 0 2। এখানে দেখ কাটাকুটি হবে দেখো 7 7 কেটে গেল, হয়ে গেল। তাহলে এদিকে কি পড়ে আছে? এদিকে পড়ে আছে 22 ইন্টু 7 প্লাস এইচ, এদিকে পড়েছে 2 0 0 2। তাহলে দেখো এই 2 আর এই 22টা আমি এইদিকে নিয়ে আসবো, এদিকে এরা গুণ আছে, এদিকে এলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আর এইদিকে একা 7 প্লাস এইচ পড়ে থাকবে। তাহলে কি লিখবো? 7 প্লাস এইচ সমান 2 0 0 2। কি এলো? 2 আর 22। দেখো যদি আমি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত হয়? 1 0 0 1। ঠিক আছে, এবার 11 দিয়ে কাটবো। 11 দিয়ে যদি কাটি 2 হয়, আর 11 দিয়ে কাটলে কত হয়? 9 11 99। 1 নামবে 1 নামবে, 11 1 11। ঠিকঠাক বেরোলো? এইচ ঠিকঠাক মানতে আছে 2π আর ইন্টু আর প্লাস এইচ সমকোতলের ক্ষেত্রফল করতে 2 0 0 2। ব্যাসের দৈর্ঘ্য 14, ব্যাসার্ধ তার মানে 7ই হবে। আচ্ছা একটা ভুল হয়েছে, এখানটা মোছো, এখানটা করতে হবে না, এটা ভুল হয়েছে। একটা জিনিস বোঝায়, কাটো এখানটা কাটো, এটা ভুল হয়েছে। এটা লিখবে কিন্তু এটা লিখবে না, এটা কাটো। ঠিক আছে, একটা জিনিস বোঝাই। ওরা দেখো এই হচ্ছে পাত্র, ঠিক আছে, আমি বুঝিয়ে দিই। সূত্রটা সমকোতলের ক্ষেত্রফল কোথা থেকে এসেছে বলে দিই। দেখ এইখানে আমরা যে চোঙের কথা বলি সেটা এই দিকেও বন্ধ থাকে, এদিকে পাত্র থাকে, মানে ধাতু থাকে, এইখানেও ধাতু থাকে, পুরো মুখ বন্ধ, দুদিকেই মুখ বন্ধ থাকে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রফলগুলো পাবো। ঠিক আছে, দেখো সমকোতল মানে কি? এর ক্ষেত্রফল প্লাস এই যে বাইরের বক্ষতলের ক্ষেত্রফল হলো। আচ্ছা, এটা বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আর এই পার্শ্বতলের ক্ষেত্রফল আমি কি বলেছি? সূত্রে বলা আছে পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr এইচ হলো। তাহলে আমি যদি সমকোতল বলি, তাহলে এইটা এই তিনটে যোগ করলেই সমকোতল আসবে। যদি যোগ করি তাহলে কি হবে? 2πr এইচ প্লাস পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার। তাহলে 2πr এইচ, দুটো পাই আর স্কয়ার মানে 2πr স্কয়ার। এবার দেখো দুদিক থেকে দেখো, এইটা দুই কমন যাচ্ছে, পাই কমন যাচ্ছে, আর কমন যাচ্ছে। তাহলে যদি এটা কমন যায় তাহলে কি পড়ে থাকবে? আর প্লাস এইচ। দেখো এইটাই হচ্ছে সমকোতলের ক্ষেত্রফলের সূত্র, যেটা লিখেছিলাম। কিন্তু এই সূত্রটা এখানে খাটবে না, যদিও এখানে বলা আছে এটা সমকোতলের ক্ষেত্রফল, কিন্তু ঠিক এই সূত্রটা খাটবে না, এখানে একটু সামান্য চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে বলছি, দেখো কি বলেছিলাম? এই চোঙটা যখন বলা হয় তখন দুদিকেই মুখটা বন্ধ থাকে, কিন্তু এখানে বলেছে দেখো প্রথমেই বলছে এক মুখ খোলা মানে একটা মুখ খোলা, মানে একটা মুখ, ধরো উপরের মুখটা খোলা, তার মানে এই জায়গাটা ফাঁকা, মানে এখানে কোনো ধাতু নেই। তাহলে এই ক্ষেত্রফলটা আমরা তো পাবো না, এখানে তো কোনো জায়গায় নেই, এখানে পুরো তো ফাঁকা।
তাহলে এখানে কোনো ধাতু নেই মানে তার ক্ষেত্রফল নেই, তাহলে এই যে পাই আর স্কোয়ারটা বাদ চলে যাবে। তাহলে যদি সমগ্রতল বলে, তাহলে সমগ্রতল মানেই হচ্ছে এই যে এই বক্ষতলটা 2πr/h আর এই নিচের বৃত্তটার যোগফল নিতে হবে। তাহলে তখন কি হবে, 2πr/h প্লাস πr²। এইটা হবে এই অঙ্কের ক্ষেত্রে সমগ্রতল। এমনি এমনি শুধু লম্ব বৃত্তাকার চোঙের কথা বললে সমগ্রতলের ক্ষেত্রে হলে সূত্র হচ্ছে এইটা, আর এই অঙ্কের ক্ষেত্রে বিশেষ করে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে এইটা। বোঝা গেল? আশা করি বোঝা গেল। যদি না বোঝা যায় ভিডিওটা আবার দেখবে, তাহলে বুঝে যাবে আশা করি। এবার দেখো অঙ্কে ফিরে আসা যাক। অঙ্কে প্রথমে এইটা ধরেছিল, ধরি পাত্রটির উচ্চতা, পাত্রটির ব্যাস, পাত্রটির ব্যাসার্ধ ধরলে। এবার লিখবে কাটকটা। কি লিখবে? হ্যাঁ লেখো। এটা লেখার পর লিখবে শর্তানুসারে লেখার দরকার নেই, লেখো অতএব 2πr/h প্লাস πr² সমান 2002। এই অঙ্কের ক্ষেত্রে এইটা সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এখান থেকে কী কমন যাচ্ছে দেখো, পাই আর কমন যাবে। পাই আর যদি কমন যাও তাহলে এখান থেকে কী করে থাকবে, 2h, আর এখান থেকে আর এটা 2002 হলো। এবার দেখো মানগুলো বসাই। পাই মানে কি, 22/7, আর মানে 7, ভেতরে 2h প্লাস আর সমান 2002 হলো। এবার দেখো এই 7 কেটে যাবে, এই 7 কেটে গেল, তাহলে এই একমাত্র এখানে 22 আছে, এই 22টা আমি এদিকে আনবো, এদিকে আনলে ভাগ হয়, সেটাই করব পরের লাইনে। দেখো 2h প্লাস আর, এইদিকে একা 2h প্লাস আর পড়ে আছে, আর এইদিকে এই 22টা আসলে ভাগ হয়ে যাবে, 2002/22। এবার দেখো 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে হয় 1001, এবার 11 দিয়ে কাটি হয় 91। তাহলে কি দাঁড়ালো, 2h প্লাস আর সমান 91। আচ্ছা, এই আর এর মানটাও বসিয়ে দেওয়া উচিত ছিল। ঠিক আছে, এই আর এর মানটাও বসিয়ে দেওয়া উচিত ছিল। আর এর মানটা কি, 2h প্লাস আর মানে কি 7, 91 হলো। তাহলে দেখো এবার পরের লাইনে করছি, দেখো 2h, এই যে 7টা, এই 7টা এদিকে আসবে, বিয়োগ হবে 91/7 মানে কত হয়, 84। তাহলে h সমান কি, 84/2, 42 সেমি। তাহলে এইচটা বেরিয়ে গেল। এতখানটি করলে তাহলে প্রথম থেকে বলি, এইটা টুকবে, তারপরে এইখানটা টুকবে, এইচটা বেরিয়ে গেল, তাহলে এইচ আর বেরিয়ে গেল। এবার লেখো পাত্রটিতে জল ধরবে সমান, এবার আয়তনের সূত্র, পাত্রটিতে জল ধরবে, তাহলে কি হবে, পাই r²h। পায়ের মান 22/7, আর এর মান 7², এইচ এর মান 42। তাহলে 7² মানে 7 × 7 42 হলো। এবার 7 কেটে যাবে, কেটে গিয়ে কী পড়ে থাকে, 22 × 7 × 42, এটা পড়ে রইল। আচ্ছা, এটা কি এককে বেরোচ্ছে, সব ঘন সেমি। তাহলে কি পড়ে রইল, 22 × 7 × 42। আচ্ছা, লিটারে চেয়েছে, হ্যাঁ কত লিটার জল ধরবে, আমাদের ঘন সেমিতে বেরোলো, এটা ঘন সেমি, কোথা গেল, এই যে এটা ঘন সেমি, কি বেরোলো তাহলে, 22 × 7 × 42। তাহলে এই গুণটা করো, কত হয় দেখো, যেটা বেরোবে ঘন সেমিতে বেরোবে,
ঠিক আছে, 22 × 7 × 42, তাহলে 7 আর 22 যদি গুণ করি হয় 154 42। ঠিক আছে, এবারে 154 আর 42কে গুণ করো। 154 আর 42কে যদি গুণ করি 4 দুগুণে 8, 4 দুগুণে 10, 3 3 8, 4 4 16, 4 5 20 আর 1 21, 4 1 4 আর 2 6, তাই তো? 4 4 16, 4 5 20 আর 21, 4 1 4 6, 8 6 4 6, তাহলে বেরোলো 6 4 6 8, 6 4 6 8। 6 4 6 8 ঘন সেমি, 6 4 6 8 ঘন সেমি, ঘন সেমি, কিন্তু আমার লিটারে চাইছে। তাহলে মনে রাখবে ঘন সেমি থেকে লিটারে আসতে গেলে 1000 দিয়ে ভাগ, তাই লিটার চলে এলো। ঘন সেমি থেকে, এটা মনে রাখবে, ঘন সেমি থেকে লিটারের খাতায় লিখে নেবে, ঘন সেমি থেকে লিটারে আসতে গেলে 1000 দিয়ে ভাগ। তাহলে এটা ভাগ করলে 3টার আগে দশমিক চলে যাবে, তাহলে 6.468 লিটার, 6.468 লিটার হয়ে গেল। আচ্ছা, 3টে অঙ্ক শেষ হয়ে গেল। আচ্ছা, তাহলে এই সূত্রটা খাতায় লিখে রাখো, 1 লিটার সমান 1000 ঘন সেমি। কেমন অদ্ভুত দেখাচ্ছে না? এটা ইংলিশ আর এটা বাংলা, তাহলে এটা বাংলা লিখে না, লিটার। 1 লিটার সমান 1000 ঘন সেমি, এটা মনে রাখবে। অর্থাৎ লিটার ঘন সেমি থেকে লিটার যেতে গেলে 1000 দিয়ে ভাগ, আর লিটার থেকে ঘন সেমি যেতে গেলে 1000 দিয়ে গুণ। এটা খাতায় টুকে রাখো, অনেক কাজে লাগবে। তাহলে আজকে 3টে অঙ্ক শেষ হলো। থাক আজকে, এর পরের দিন বা আরও কটা অঙ্ক করাবো লম্ব বৃত্তাকার চোঙের। বাড়িতে চেষ্টা করো, নিজেরা পারলে ভালো,